শেখ হাসিনা সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তখন প্রতি মাসে 1.33 বিলিয়ন ডলার অর্থাৎ বছরে 16 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা 7 মাস ছিলেন, এই 7 মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই, সেই ডলারটা আসলে জমা হয়েছে, এই ডলারটার আসলে কি অবস্থা? 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে, এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেত প্রণয়ন কমিটিতে ছিলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ, না, যেটা পাচার হয়েছে এখনো পাইনি আমরা, তো প্রাণপণ চেষ্টা করছি। এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগ্যাল প্রসেস আমরা শুরু করব। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ব্রিটেনের একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে। আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কি হবে সেটা নিয়ে আমরা গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা। এটা এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে 11টা খুব সেন্সিটিভ কেস, যেটা 1 নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী। 11টা কেসকে এটা পার্সু করবো আমরা খুব সিরিয়াসলি। তারপরে অবশ্য অ্যান্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে 200 কোটি টাকার উপরে যারা পাচারে ইনভলভ হয়েছে তাদেরটা ধরবে, কিন্তু প্রায়োরিটি হলো 11টা। এর মধ্যে সামিট গ্রুপ আছে, এর মধ্যে আপনার এই তো এসালাম আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে, সবগুলো মিলে এইটা একটা। আরেকটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের কোনো অ্যাকাউন্টে অপারেটিভ না, কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয় নাই। কারণ বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে। যেমন সালমান রহমানের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, শাইনপুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না। যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে, তো ওদের বাংলাদেশ ব্যাংক ওগুলো ট্র্যাক করছে। তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি, তবে একটা মেসেজ গেছে, এটাই সবচেয়ে বড় একটা শিক্ষা, যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে, এরা পার পাওয়ার কথা না। কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে, সেগুলো বন্ধ। কারণ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে, ছেড়ে দেন আমার ওয়াইফের কষ্ট হচ্ছে। না, এটা ইন্টারেস্টিং। কিন্তু আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, যে যদি এই 7 মাস টাকা পাচার বন্ধ থাকে, অর্থাৎ এই 7 মাসে ওই হিসাবে 9.31 বিলিয়ন ডলার বাড়তি জমে যাওয়ার কথা, এটাকে আসলে আমরা এরকম সরল অঙ্ক করতে পারবো যেহেতু পাচার হয় না? না, সরল অঙ্ক করে, কারণ এখন হয়েছে কি জানে, যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে। এবং আপনি দেখবেন রিজার্ভ যায় 42 বিলিয়ন থেকে কত নেমে আসছে, কিছু বিক্রি করছে, তারপর এখন 20-এর মধ্যে আমরা কোন রকমে রাখছি। অতএব দেশে এই বিদেশিটা আইসে পাচ্ছি না। আর দেশের যেটা টাকা থাকার কথা, মানে যে ওরা যে কিছু পাচার হয়েছে দেশে, সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে। যেমন এক্সাম্পল, একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় 60% টাকা সব নিয়ে চলে গেছে, আরেকটাতে প্রায় 50%। তারপর সালমান তো ধার করে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। আবার এই টাকাগুলো এখন ডিফিকাল্ট কোথায় আছে হদিস, বিশেষ করে তাদের সাঙ্গপাঙ্গ। এটা হয়েছে কি, এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না। ওকে, বুঝতে পারছি। কিন্তু পাচার বন্ধ হয়েছে, তাহলে রিজার্ভ বাড়ছে না কেন? না, রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে। এখন রিজার্ভ আগে যেটা পাচার হতো, মানে যেটা এডিশনাল, সেই এডিশনাল টাকাটা আগে আলাদা, আগেও যে খুব বেশি যোগ হতো তা না। অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই। রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট, এই দুটো যেটা আমরা দেখি, বিশেষ করে যেটা কারেন্ট অ্যাকাউন্ট বেড়ে সেখানে বেড়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটা কিন্তু নেগেটিভ ছিল সব বেশিরভাগ। অতএব ইনভেস্টমেন্টটা হয় নাই, এই টাকাটা যারা বাইরে অনেক, এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়াল ইস্যুতে আসে না মেইন স্ট্রিমে। এটা আপনার, এটাকে আমরা বলি যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ভেতরে ওদের ব্যবসা, যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি, ওখানে চলছে। এখন এই টাকাটাতে তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা। এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্থর গতি আসছে। শুধু ব্যাংকের টাকা দিয়ে তো, ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না, চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি, ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো।
ওকে, আচ্ছা, গত 15 বছর আর্থিক খাত নিয়ে এইরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক সংস্কার নিয়ে যতটা মনোযোগী, আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই। এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রথম আলোকে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শ্বেতপত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি। সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই? না, গ্রহণ তো উনি করেছেন, আমিও তো সেদিন শোনেন শ্বেতপত্রতে বেশিরভাগ হলো এটা পোস্টমর্টেমের, কেন হয়েছে, কারা করেছে, এইটা ওখানে পাচার হয়েছে, এখানে ট্রেড ইস্যুতে গেছে, আমরারা নিয়েছে টাকা, তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা, এইগুলো। অতএব এখানে একটা অ্যামাউন্ট বলেছে। আর প্রেসক্রিপশনে যেটা, মানে প্রেসক্রিপ্টে যেটা রিকমেন্ডেশন, সেটা থেকে আবার টাকা নিয়ে আসেন, আপনারা সে ট্যাক্স বাড়ান, কমান, এইগুলো। অতএব এইগুলো কংক্রিট না যে আমরা যে নেই তা না, কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি, সবার সাথে কথা আমরা নেব। পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওর সাথে নেওয়া যায় না। আমরা নিয়েছি কগনিজেন্সে, এবং আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি, আমি তো কম কথা বলি, ভেতরে ভেতরে কিন্তু অনেক অ্যাকশন না হচ্ছে। এটারই চিহ্নটা আপনি দেখবেন, এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল। এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি? তারপর ব্যাংকগুলি মোটামুটি ফিরে আসছে, ইসলামী ব্যাংক যেমন টার্ন অ্যারাউন্ড করছে। অত হচ্ছে, ওদেরটা যে নেই না এটা ঠিক না। ওরা যেটা চেয়েছিল বা মনে মনে চেয়েছিল যারা এই শরীর ইকোনমি, ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি। অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে টাস্ক ফোর্স হলো যে মানি লন্ডারিং ব্যাপার, সেখানে এসএস এর মেম্বার আছে, সবাই আছে, দে আর ডুইং দিস জব। এনবিআর যে সংস্কারগুলি হচ্ছে, আমরা যেটা করছি, আমরা ফাইন্যান্স মিনিস্টার, এখানে যথেষ্ট এক্সপার্ট আছে আমাদের। আমার ফাইন্যান্স ডিভিশনে 11-12 জন পিএইচডি আছে, এডিশনাল সেক্রেটারি, হু হ্যাভ গট প্র্যাকটিক্যাল নলেজ, মানে বাজেট ব্যালেন্স কিভাবে হয়। এখন যদি অর্থনীতি তাত্ত্বিক দিক দিয়ে তো আপনি এই অর্থনীতি পলিসি নিতে পারবেন না। তো অর্থাৎ এটা ওদের একটু যে আমরা তাদের ডাকি নেই কেন, ডাকি না, কিন্তু ওদের জিনিসটা কগনিজেন্স নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস, আরেকটা আপনার রিপোর্ট আসছে, সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন ডক্টর ফেরদৌসের নেতৃত্বে, ওইটাতে বরং কিছুটা ডিটেল আছে, ওইখানে বরং রিকমেন্ডেশন গুলো খুব বেশ কংক্রিট, প্র্যাগমেটিক। এবং এটা যেহেতু প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ওয়াহিদুর মাহমুদের উদ্যোগে, ওইখানে কিন্তু কতগুলো। অতএব আমরা দুইটা নিয়েই কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি। স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমার চিফ এডিটর বলতে যে আমরা তো এত করছি, কি করবো, এগুলো করে প্রমাণ কি। তাদের আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ওখানে ওয়াহিদুর মাহমুদ সবাই ছিল, ওইখানে কিন্তু দুইটার রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি। প্লাস আমাদের কাছে কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা নিচ্ছি। একটা জিনিস মনে রাখবে যে কোট করেছে যে তথ্য শ্বেতপত্রে, সেগুলো কিন্তু দেখো খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না, আই ক্যানট ওন ইট। কিছু কিছু তথ্য আছে সেটা আমার ইচ্ছার সাথে মিলে না, বোর্ড অফ স্টেটের ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা, ট্রেড ডেটা। এখন আমি কি করে বলছি ওরা সঠিক বলেছে? ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে, বিভিন্ন কোর্টে থেকে নিয়েছে। অতএব এইগুলো তো আমি একটু সাবধান হতে হবে। ওটা আমরা বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল, আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা, কিন্তু এইগুলো ডেটাগুলো ওন করে আমাকে পলিসিতে নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হচ্ছে। অতএব এই অভিযোগটা ঠিক না, অভিযোগ না, তাদের একটু আফসোস আর কি, এবং নিচ্ছে না তা মোটেও না। না, সে উনার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই, আমার মনে হয়েছে এটা, মানে উনি যদিও কোনো নাম বলেন নাই, উনি এরকম সংশ্লিষ্ট কথা বলেছেন, তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই শ্বেতপত্রের বিভিন্ন কিছু, মনে হয়েছে আর কি। সেইটা নিয়ে ওনার আমি কি বললাম একটু আগে, না না জি, আপনি আমার কাছে এইবার পরিষ্কার হয়েছে যে প্রেসক্রিপটিভ জিনিস না। ধরে না কেউ যদি আমাকে বলে ওদের মেম্বার বলে ভ্যাট কমিয়ে দেন, ডিরেক্ট ট্যাক্স বানান, বলেন ডিরেক্ট ট্যাক্স কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায়। যদি বলতো যে ডিরেক্ট ট্যাক্স বানান, নতুন ক্ষেত্রতে আপনি ডিরেক্ট ট্যাক্স দেন, ভ্যাট আরো বিভিন্ন জায়গায় যারা ভ্যাট কাভার না সেগুলি যান, ওরা তো প্র্যাকটিস, যেটা ইনফ্যাক্ট আমার এনবিআর এর লোকজন এবং অন্যরা তো ঠিকই ওরা এগুলি বার করছে। প্র্যাকটিক্যাল যাদের ইসে আছে, আর তারা কিন্তু মোটামুটি, ওদের তো বিরাট ডিগ্রি আছে, আমাদের যারা আছে তারাও, কিন্তু তারা বাইরে গিয়ে কথাবার্তা বলে না, এমন কিছু না, তারাও খুব। আর আমি তো মোটামুটি আমার সম্যক ধারণা আছে বাংলাদেশের ওভার দ্য ইয়ার। আমি একটু পরের প্রসঙ্গে যাই, যে সেটা হলো যে
আপনার সরকার শুরু থেকে এটা বলছে যে 15 বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে, আসলে এটা বলার কিছু নাই, এটা একদম স্পষ্ট এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয়, আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাওয়াব গাছও আসলে হতে দেখেছি। হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা ঠিক, দেশে বিদেশে সূচক টেম্পারেট করে আওয়ামী লীগ সরকার অর্থনীতির অগ্রগতি দেখিয়েছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের 2টা সূচকে কোয়ালিফাই করেছিল এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনি ঠিক করলেন 2026 সালে আসলে এলডিসি থেকে উত্তরণ করবে। এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটা আমি বলি শুধু আওয়ামী লীগের ধারাবাহিক রাখবে। আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না, এটা ধারাবাহিক ভাবে, এবং দোষটা অনেক সময় আসছে 15 বছরের জন্য। আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট, যে ওরা যদি 15 বছরে যদি একটু বেটার আরো পারফর্ম করতো, করাপশন না হতো, স্বজনপ্রীতি না হতো, বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে এবং বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো, সেটা হয় নাই। অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে যেটা আপনি যেভাবে 3টা ইন্ডিকেটর, পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, এসএমই খাতে বেড়েছে, তাই না? আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিক ভাবে ভালো করছে, শুধু বন্যা মানে ইস্যু ছাড়া। আর আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে, একটু ভালনারেবিলিটিটাও কিছুটা আছে। অতএব 3টা যদি আপনি কম্পেয়ার করেন, যারা সেটা এটা ইউএনডিপি যেটা, ওরা দেখে যে বাংলাদেশের অন্য দেশের তুলনায় ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে। মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে, এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে, কিন্তু পার্কে ক্যাপিটাল কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে, সেটা না, স্লোথ হচ্ছে। অতএব সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটা সেটা আছে, সেটা মোটামুটি সে পর্যায়ে চলে। কিন্তু আর্থিক দিকে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম, আমরা ওটাকে স্টপ করেছি। অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যায়নি, কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপের ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি, এটাই সবচেয়ে বড়। এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে, আপনি রিলেটিভলি গরিব লোকেরা তাদের কিন্তু সেরকম ভাবে তাদের আয় বাড়েনি, মুসলিমেও কিছু লোকে, আবার রিজিওনালও ডিসপ্যারিটি হয়েছে। আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে, গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে? এটা আমি বলছি হ্যাঁ, খারাপ নাই, কিন্তু খারাপ নাই মানে আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমার স্কোপটা উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি পৌঁছাবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটাল ইনকাম, শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ এটাকে বাড়াবার জন্য। এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যাই, খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা, পার ক্যাপিটাল ইনকাম শুধু না, সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারতেছেন, মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি, নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রঙ্গার থাকে? আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার, বরং পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেটা অসুবিধা হয়েছে, যেটা ক্ষতি হয়েছে, প্রায় 127টা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না, কিন্তু যারা বেনিফিশিয়ারিজ, তাই যে 1 কোটি লোকের কাছে যাওয়া, তা আমাদের প্রায় 20 লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং ইউনিয়ন পরিষদের মেম্বারের ভাই বোন, এটা সেটা। অতএব 80 লক্ষ এখানে ওয়েস্টেজ হয়েছে। অতএব সেই টাকাটা যদি থাকতো, আপনি পরিধি বাড়াতে পারতেন, বা অ্যালাউন্সটা যে বয়স্ক ভাতা 500 টাকা, ওটাকে আরো বেশি দিতে পারতেন। অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি ছিল সোশ্যাল সেক্টর, এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া। এমন ইনফ্যাক্ট বলি আমি যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি আসে বা বায়োলেটারাল, ওরা বলে তোমরা একদম ম্যাক্রো ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে, কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না, মানে এমফেসিস দিতে হবে। সেটা রিসেন্টলি
এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি, আর ফিগারটা বলবো না, আমি সবগুলো ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি। বয়স্ক থেকে, প্রতিবন্ধী থেকে, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করি, আমরা হয়েছে। এবং এখানে প্রায় আমার তার মানে প্রায় 30,000 কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে, সোশ্যাল সেক্টরে। তবে আমি পৌঁছে দেবো। মানে সোশ্যাল সেফটি নেটে আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাচ্ছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই। মানে আসলে ইলেকশনটা কবে হবে, সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পেছানোর কিছু নাই। তা অনেকে বলতেছেন যে না, ওই বিচার না করে, সেটা না করে, সেটা না করে বিচার করা যাইতে পারবে না। তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের। 6 মাস পর না নতুন 1 বছর পর সরকার আসতেছে, সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন? আচ্ছা, আমি বলি, এটা অনেকে জিজ্ঞেস করেছে, সেদিন অর্থনীতিবিদরা আসছিল পরশুদিন, প্রফেসর রেহমান সোবহান সহ সমস্ত সিনিয়র অর্থনীতি। দেবপ্রিয় আসে নাই, কারণ যাক, প্রফেসর রেহমান সোবহান আসছে, অনেকে আসছে যারা, যাই হোক, সেখানে একই প্রশ্ন। তখন আমরা প্রথমত আমি বলি আমরা বাজেটটাকে রিভাইজ করি। রিভাইজ বাজেটটা এই কয়েকদিন আগে আমরা মন্ত্রণালয়কে বলেছে, দেশের রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিঙ্কারিং করি নাই। একটা বিষয় এসে করেছে যে বিষয় রাষ্ট্র আছে না, এডিপিটা যেগুলো প্রজেক্ট গুলো আপনার একদম যাচ্ছে, 10, 12, 15 বছর হয়েছে, প্রোগ্রেস 2%, 4%, 5%, সেগুলো আমরা বলছি এখন আর এগুলো আমরা রিভিজিট করবো, এগুলো করবো না। সেটা প্ল্যানিং মিনিস্টার ডক্টর ওয়াহিদুল মহসিন আমি বসে আমরা একাধিকবার বসে ঠিক করেছি। অর্থাৎ এডিপি সাইটটাকে আমরা প্র্যাগমেটিক করছি রিভাইজ বাজেটে। আর আমরা যেগুলো চলছে অনেক দূর চলে গেছে, ধরেন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার্স হলো, ওটা আমরা বলবো না বন্ধ করে দাও, ওটা আমাদের প্রয়োজন, তাই না? অর্থাৎ এইরকম, কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত, মনুমেন্ট বিরাট বিরাট দেখবে লোকজন উপর থেকে তাকিয়ে থাকবে, কিন্তু কাজ হবে না। সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি, এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না, কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। বিরাট বিরাট ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইসে করবেন, বাট লোকাল রিসোর্স ব্যবহার করবেন। অর্থাৎ এইগুলো করছে, অর্থাৎ রিভাইজ বাজেটটা এটা হলো। সামনের বাজেটটা চ্যালেঞ্জ যেটা আপনি বলেন, অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে বাজারের কাছে। মেইনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন। একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা, তার মানে বোথ সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড। মনিটারি পলিসি ডিমান্ড সাইডে করছে, বাট দ্যাট ইজ নট এনাফ সাপ্লাই সাইডটা। এটা দেখতে পাচ্ছেন, আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি এসেনশিয়াল প্রোডাক্টে, ইভেন বাইরেতে আছে। আজকে 50,000 মন চাল, 20,000 মন মসুর ঢালানোর জন্য আমরা পারমিশন দিয়েছি। অর্থাৎ এইগুলোতে একটা চাপ পড়ছে আমাদের মধ্যে, অর্থাৎ এইটা আমাদের বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা ইস্যু হলো কর্মসংস্থান করা। কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে, বিগ ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু অন্য রয়েছে যারা বসে গেছে, যারা বিভিন্ন কারণে হয় নাই, যারা করাপশন না কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টারবেন্স হয়েছে। অনেক সময় দেখা গেছে 15 বছরে যারা রাজনৈতিক ছিল তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে গ্যাস, বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে। সেগুলো বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করছে ব্যাংকের মাধ্যমে। এইটা একটা থাকবে যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, এটা একটা বড়। সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি। আমার একটা মানে আপনার কথা শোনা তো আসলে অনেক বেশি ইনফরমেশনও ইয়াও জানা যায়, মানে বিষয়গুলি বোঝাও যায়, কিন্তু আমি একটা সরল বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে, এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত, অনেকে আবার মনে করতেছে না, আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা প্রায় আমাকে প্রশ্ন করে, আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই, এটা আপনি জানেন, এটা তো ডেফিনেটলি আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হলো আমাদের যারা আছি, আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখছে প্রত্যেকে কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওদের একটা নেক্সাস ছিল
সাধারণ মানুষ এটাকে ওরা অনেকে বলে অলিগার আদার, অনেকে কিন্তু কোনো চান্সই পায়, কিন্তু এটাতে এটা নাই। অতএব একটা সুবিধা কি, আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা ডেফিনেটলি আমরা করব। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, যেটা কিছু আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি